আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা টাইপস অফ মেশিন লার্নিং সম্পর্কে জানব। শুধু কি আমরা টাইপস অফ মেশিন লার্নিং সম্পর্কে জানব? না, এই টাইপস অফ মেশিন লার্নিং সম্পর্কে জানার জন্য আমাদেরকে আরও কিছু বিষয় জানতে হবে। সেই জিনিসগুলো আমরা আগে দেখে নেই। তো আজকের এই ভিডিওতে আমরা যেগুলো জানব, অবশ্যই সেখানে টাইপস অফ মেশিন লার্নিং ইনক্লুডেড থাকবে। সাথে সাথে আমরা আরও দুইটা এক্সট্রা জিনিস জানব, যেটা হচ্ছে মেশিন লার্নিং মডেল এবং মেশিন লার্নিং অ্যালগোরিদম। অ্যালগোরিদম আমরা কোনটাকে বলতেছি আর সেটা কি কাজে ব্যবহার হয় এবং মডেল কোনটা, এই জিনিসগুলো সম্পর্কে আপনার যখন ক্লিয়ার ধারণা থাকবে তখন আপনি এই বিষয়গুলো শিখতে ইন্টারেস্ট ফিল করবেন। ওকে, তো প্রথম ভিডিওতে আমরা ইন্ট্রোডাকশন টু মেশিন লার্নিং এবং মেশিন লার্নিংয়ের অ্যাপ্লিকেশন সম্পর্কে জেনেছিলাম। আজকে আমরা সেই ধারাবাহিকতা থেকেই টপিকগুলো আলোচনা করব। তো চলুন দেখি। আমরা সবার প্রথমে দেখতে পাচ্ছি যে মেশিন লার্নিংয়ের টাইপ, এখানে তিনটা টাইপ দেওয়া আছে। এই তিনটা টাইপের আলোচনার আগে আমি আরও কিছু বিষয় আলোচনা করব। ওকে, তো সবার প্রথমে আমরা জানি যে হিউম্যান ব্রেন আর মেশিন এই দুইটা আলাদা। আমরা তো জানি আমরা আমাদের মতো স্বাধীন চিন্তা করতে পারি, বাট মেশিন কিন্তু স্বাধীনভাবে চিন্তা করতে পারে না। এখন এই দুইটার মধ্যে আসলে পার্থক্য কী, আর এরা কিভাবে শিখে, অ্যাজ এ হিউম্যান আমরা কিভাবে শিখি এবং মেশিন কিভাবে শিখে, সেই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। তো চলুন সেগুলো আমরা জানি। সবার প্রথমে আমি হিউম্যান ব্রেন সম্পর্কে বা মানুষ কিভাবে আমরা শিখি সেটা আমি একটু আলোচনা করি। এখান থেকে আপনি অ্যালগোরিদমের ধারণা পাবেন। ওকে, তো এখানে আমরা দেখতেছি একজন হিস্ট্রি পড়তেছে, আর এখানে দেখতেছি যে একজন ম্যাথ রিলেটেড কোনো কিছু শিখতেছে। ওকে, এখন দুইজনেই কিন্তু শিখতেছে, মেন দুইজনের উদ্দেশ্য কিন্তু সেম, কি শেখা। এখন দেখেন যে হিস্ট্রি পড়তেছে তাকে এত সিরিয়াস দেখাচ্ছে না, কারণ সে হিস্ট্রি পড়তেছে, লাইন বাই লাইন সে রিডিং পড়ে যাচ্ছে। বাট যে ম্যাথ শিখতেছে তাকে লিখতে হচ্ছে, প্র্যাকটিস করতে হচ্ছে, বা একটু হার্ড ওয়ার্কিং করতে হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি না যে হিস্ট্রি একভাবে আমরা শিখতেছি এবং ম্যাথ একভাবে আমরা শিখতেছি। এই যে এটা একভাবে শিখতেছি, এটা একভাবে শিখতেছি, এইটাকে আমরা আসলে অ্যালগোরিদম বলতে পারি। ওকে, যে শিখার অ্যালগোরিদম। অ্যালগোরিদম আসলে আর কিছুই না, এটাকে আমরা ওয়ে বলতে পারি, আমরা কোন ওয়েতে বা কোন স্টেপে কাজগুলো করতেছি। আমি যদি অ্যালগোরিদমের একটা ভালো এক্সাম্পল দেই আপনার রিয়েল লাইফের সাথে রিলেটেড, তাহলে বলি যে আপনি সাপোজ চা বানাবেন, মেন উদ্দেশ্য হচ্ছে আপনার চা বানানো। এখন আপনি এই চাটা কিভাবে বানাবেন? সবার প্রথমে অবশ্যই আপনি একটা পাতিল নেবেন, সেই পাতিলে পানি নিয়ে পানিটা গরম করবেন। সেকেন্ড স্টেপে পানি গরম করলেন, থার্ড স্টেপে একটা নির্দিষ্ট তাপমাত্রার পর আপনি কি করলেন, সেখানে চা পাতা দিলেন, তারপরে সেখানে আপনি আপনার ইচ্ছা মতো চিনি যোগ করলেন। এই যে একটার পর একটা কাজ করতেছেন, একটার পর একটা কাজ করতেছেন, এটাকে মেনলি হচ্ছে অ্যালগোরিদম বলা হয়। তো এই যে আপনি এখানে দুইভাবে কাজ করতেছেন, একটা হচ্ছে হিস্ট্রি আর আরেকটা হচ্ছে ম্যাথমেটিক্স শিখতেছেন, এটাকেও আমরা আলাদা আলাদা অ্যালগোরিদম বলতে পারি। এইটা হচ্ছে আমাদের অ্যালগোরিদমের ধারণা। এইটা আমরা যখন মেশিন কিভাবে শিখে তখন হচ্ছে ভালো আরও ধারণা পাবো। ওকে, তো আমরা চলে যাই মেশিন কিভাবে শিখে আর অ্যালগোরিদম বা মডেলের মধ্যে আসলে পার্থক্য কী, কোনটাকে আমরা মডেল বলবো আর কোনগুলোকে আমরা অ্যালগোরিদম বলবো। এখন আমি যদি আপনাকে বলি যে মানুষ আসলে আমরা কিভাবে শিখি, সাপোজ আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে চীনের রাজধানী কি, আপনি অবশ্যই বলতে পারবেন। কিন্তু আপনার যদি জানা না থাকে, একটা ছোট বাচ্চা যে জানে না চীনের রাজধানী কি, সে কি আসলে বলতে পারবে? অবশ্যই বলতে পারবে না। তাহলে আপনি এটা জানলেন কোথা থেকে? অবশ্যই কোথাও আপনি বইয়ে পড়েছেন অথবা কোথাও থেকে শুনেছেন, তাই না? আপনার ব্রেনে এটা আছে দেখেই কিন্তু আপনি অ্যান্সার করতে পারতেছেন, কিন্তু যার ব্রেনে এটা নাই সে কি এটা কখনো অ্যান্সার করতে পারবে? অবশ্যই করতে পারবে না। তাহলে এই যে মেশিনকে আমরা কিভাবে শেখাবো, তা মেশিনকে শিখাইতে গেলেও তো আমাদেরকে অবশ্যই ডেটা দিতে হবে। মেশিনকে শেখানোর জন্য আমরা কি করি, ডেটা দেই। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের ডেটা দেয়া আছে। এখন সেই ডেটা কি সে জাস্ট দিলেই শিখে ফেলবে? অবশ্যই শিখতে পারবে না। কারণ দেখেন, মানুষের ক্ষেত্রে আমরা কি করি, এক ধরনের পড়া, হিস্ট্রির ক্ষেত্রে আমরা জাস্ট শুয়ে বসে যেভাবে হোক পড়ে ফেলতে পারতেছি, বাট ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমাদেরকে সেইটা শিখতে গেলে আমাদেরকে খাতা কলমে প্র্যাকটিস করতে হচ্ছে। এই যে প্র্যাকটিস করতেছি, কিভাবে শিখতেছি, শুয়ে বসে শিখতেছি বা রিডিং পড়ে চলে গেলেই হচ্ছে, নাকি আমাদেরকে প্র্যাকটিস করে শিখতে হচ্ছে? এইগুলোকে আমরা আসলে কি বলবো, অ্যালগোরিদম বলবো। ওকে, এইভাবে আমরা অনেক ধরনের অ্যালগোরিদমের সাথে সামনে আরও পরিচিত হব। তো এই ডেটার উপরে আমরা বিভিন্ন ধরনের অ্যালগোরিদম প্রয়োগ করে সেইখান থেকে আমরা আসলে একটা মডেল ক্রিয়েট করি, বা মেশিনের ব্রেন, বা যেটাকে আমরা হচ্ছে এআই বলি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল মানে কি? আর্টিফিশিয়াল মানে হচ্ছে মানুষের বানানো, মানে প্রাকৃতিক না, কৃত্রিম। আর ইন্টেলিজেন্স মানে তো বুদ্ধিমত্তা। বুদ্ধিমত্তা মানেই তো আমরা বলি যে ব্রেন।
যে সেই যেখান থেকে সব কিছুর অ্যান্সার করতে পারতেছে বা আমরা যেটা চাচ্ছি সে সেটা করতে পারতেছে, সেটাই তো আসলে আমরা ব্রেন বলি। ডেটা এবং অ্যালগোরিদমের সমন্বয়ে যেটা পাচ্ছি সেটাই হচ্ছে আমরা মডেল বলতেছি, আর এই মডেলকেই এআই বলতে পারি বা মেশিনের ব্রেন বলতে পারি। ওকে, এটা হচ্ছে আমাদের অ্যালগোরিদম আর মডেলের মধ্যে পার্থক্য। তাহলে অ্যালগোরিদম হচ্ছে ডেটার উপরে প্রয়োগ হয়, আর মডেল কি প্রেডিকশনের জন্য কাজে লাগে। ফাইনালি যেই ব্রেনটা আমরা পাবো সেই ব্রেনকে আমরা যদি জিজ্ঞেস করি, সাপোজ আমি যেই ডেটাগুলো আমরা শিখালাম মেশিনকে, সেই ডেটাগুলো মেশিন শিখে ফেললো, এখন যদি আমি ওই ডেটা রিলেটেড কোনো কিছু জিজ্ঞেস করি তাহলে সে সেটার অ্যান্সার করতে পারবে। ওকে, তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। এইবার আমরা চলে আসি আমাদের মেন টপিক, যে মেশিন লার্নিংয়ের টাইপ। ওকে, তো আমি এখানে 3টে টাইপ সম্পর্কে বলেছি, এটা হচ্ছে প্রধান 3টে টাইপ। এটাকে আমরা আবার অনেকে কি করে 4 ভাগে ভাগ করে, তো সেখানে আবার সেমি সুপারভাইজড অ্যাড করে। আমি ওই দিকে যাচ্ছি না, আমি আপনাদের সাথে প্রধান 3টে টাইপ নিয়ে আলোচনা করব। সেগুলো হচ্ছে সুপারভাইজড লার্নিং, আনসুপারভাইজড লার্নিং, আর আরেকটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিং। এখন এই লার্নিংটা কি বোঝাচ্ছে, আমরা কি মেশিনকে শিখাবো, কিভাবে শিখাবো সেটার একটা ওয়ে। তাহলে আমরা সবার প্রথমে সুপারভাইজড লার্নিং সম্পর্কে জেনে নেই। তো এখানে দেখেন 3 ধরনের ডেটা আমি রেখেছি। তো প্রথম ডেটা হচ্ছে ইমেজ ডেটা, পরেরটা হচ্ছে আপনার ক্যাটাগরিক্যাল ডেটা, বাট এখানে একটু আলাদা, আর এখানে হচ্ছে নিউমেরিক ডেটা আছে। ওকে, তো প্রত্যেকটা ক্ষেত্রে আমি হচ্ছে খুব সুন্দরভাবে আপনাদেরকে বুঝাবো। তো এইটা বোঝার জন্য আমরা আমাদের ওয়ান নোটে চলে যাই, ওইখানে আমাদের বুঝতে সুবিধা হবে। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ওই 3টা ডেটা এখানে রাখা আছে, আমি এখানে খুব সুন্দরভাবে আপনাদেরকে এক্সপ্লেন করব। তো সবার প্রথমে আমরা এই ডেটাটা সম্পর্কে আলোচনা করি। এই ডেটাতে দেখেন তো কী দিয়ে আছে, সবার প্রথমে ওয়েদার নামে একটা ফিল্ড দিয়ে আছে। আমি তারও আগে একটু কথা বলে নেই যে এগুলাকে একটা ডেটা সেট বলবো। যখন আমাদের কাছে এইভাবে টেবিল আকারের ডেটা থাকবে সেগুলোকে আমরা ডেটা সেট বলি। আশা করি আপনারা এই পার্থক্যগুলো জানেন। তো এটা একটা ডেটা সেট বা ডেটা ফ্রেম যেটাই আমরা বলি। সেমভাবে এখানেও আমাদের একটা ডেটা সেট আছে, সেটা হচ্ছে অরেঞ্জ, তারপরে হচ্ছে আপেল। আর এখানেও আমাদের একটা ডেটা সেট আছে, সেখানে কি কি কলাম আছে, মাইলেজ আছে, এজ আছে, সেল প্রাইস আছে। ওকে, এখন আমরা কলাম কোনগুলোকে বলতেছি, এই ওয়েদার রিলেটেড যে ডেটাগুলো ফিল্ড, এগুলোকে আমরা কলাম বলতেছি। টেম্পারেচারের কলাম এইটা, ওয়াইন্ডের কলাম এইটা, গোড ট্রিপের কলাম এইটা। এখন এই সবগুলাই কিন্তু হচ্ছে কি কলাম। এইগুলা কলামকে আমরা আবার আলাদা আলাদা ভাগে ভাগ করতে পারি। কিভাবে ভাগ করতে পারি বলি। সবার প্রথমে যে ওয়েদার, এইগুলাকে আমরা কি বলতে পারি, ফিচার বলতে পারি, ফিচার বলতে পারি। এই টেম্পারেচারকেও আমরা ফিচার বলবো, এই ওয়াইন্ডকেও আমরা ফিচার বলবো। কেন ফিচার বলবো, তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা বলবো টার্গেট বা আউটপুট বা ক্লাস বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, আরও কিছু যদি নাম থাকে আমি পরবর্তীতে আপনাদেরকে এটা জানিয়ে দিব। এই ফিচারগুলোকে আমরা আরও নামে বলতে পারি, সেটাকে আমরা বলতে পারি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। অধিকাংশ ক্ষেত্রে আমি এটাকে ফিচার নামে ডাকবো। কেন আমি এগুলোকে আলাদা আলাদা নাম দিচ্ছি, অবশ্যই কোনো কারণ আছে, এই কারণটা আমি আপনাদেরকে পরে জানাবো। এখন জাস্ট একটা লাইন বলে রাখি, আমরা যখন মেশিনকে সুপারভাইজড লার্নিংয়ের জন্য প্রস্তুত করব, তো তখন আমরা যে ডেটাগুলো দিব সেই ডেটাগুলোকে আমরা 2টা অংশে ভাগ করে নিই। একটা হচ্ছে ফিচার আর আরেকটা হচ্ছে টার্গেট বা যে নামে আমরা ডাকতে পারি। তো এটা আমরা সামনে পরবর্তীতে যখন কাজ করব তখন এটা নিয়ে আরও ভালো আমরা ধারণা পাবো। এখন জাস্ট আমরা জানি যে এইগুলো আসলে কিভাবে কাজ করে, সুপারভাইজড লার্নিং কিভাবে কাজ করে। তো এই সুপারভাইজড লার্নিংয়ে দেখেন আমাদের ফিচার কোনগুলো বললাম, ওয়েদার, টেম্পারেচার, ওয়াইন্ড, 3টা ফিচার, আর এখানে একটা টার্গেট আছে বা ক্লাস আছে বা আউটপুট আছে, যেটাই বলি। এখানে কি হচ্ছে, এটা একটা ডেটা সেট। এই ডেটা সেটটা কিন্তু মানুষের জেনারেট করা ডেটা সেট। মানুষের জেনারেট বলতে আমি এটা মনে করেন যে এটা আসল ডেটা। এইভাবে চিন্তা করেন যে আপনার একটা ট্যুরিস্ট এজেন্সি আছে, এখান থেকে কি হয়, আপনি বিভিন্ন ধরনের ট্রিপে যান মানুষদেরকে নিয়ে। এখন অবশ্যই যখন ওয়েদারগুলো ভালো থাকে তখন হচ্ছে আপনি ট্রিপে যেতে পারেন, অথবা যদি ওয়েদার খুব খারাপ থাকে আপনি কিন্তু ট্রিপে যেতে পারবেন না। তো সেই অনুযায়ী এখানে দেখেন ওয়েদার যখন সানি, টেম্পারেচার যখন হট, আর ওয়াইন্ড যখন উইক, তখন হচ্ছে ট্রিপে যেতে পারেন নাই। ওকে, এরকম যখন আপনার আবহাওয়া ছিল তখন হচ্ছে আপনি ট্রিপে যেতে পারেন নাই। আবার সেমভাবে দেখেন যে ওয়েদার যখন সানি, টেম্পারেচার যখন মিল্ড, আর ওয়াইন্ড যখন উইক, তখন আবার আপনি কিন্তু ট্রিপে যেতে পেরেছেন। এইভাবে আপনি প্রিভিয়াস আপনার কিছু দিনের ডেটা আপনি এখানে লিখে রেখেছেন, কিসের ভিত্তিতে, যে ট্যুরে যেতে পেরেছেন কি পারেন নাই,
এখন এটা কার উপর ডিপেন্ডেন্ট বলেন তো? এই যে ট্রিপে যেতে পেরেছেন কি পারেন না, এটা কাদের উপর ডিপেন্ডেন্ট? অবশ্যই ওয়াইন, টেম্পারেচার আর ওয়েদারের উপর ডিপেন্ডেন্ট। যে যখন এই সবগুলো মিলায়া একটা ভালো পরিবেশ ছিল তখন হচ্ছে আপনি গেছেন ট্রিপে, আর যখন আপনার মনে হয়েছে যে না এখন যাওয়া ঠিক হবে না, কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তখন কিন্তু আপনি যান নাই। তো সেই ডেটাটা আপনি যখন মেশিনকে দিবেন, এখন এর মধ্যে আপনার কোশ্চেন আসতে পারে মেশিনকে আমি কেন দিব? এটার কারণ হচ্ছে যে ভবিষ্যতে কোনো একটা পরিবেশের ডেটা দিয়ে আপনি প্রেডিক্ট করতে পারবেন যে আপনার আসলে সেই দিন ট্যুরে যেতে পারবেন কিনা। আপনার কাছে তো মনে করেন যে সামনে 2-3 দিনের ওয়েদার, টেম্পারেচার আর ওয়াইন্ডের সব কিছু তথ্য এখন আমরা হচ্ছে পেয়ে যাই। এখন আপনি আগামী 2 দিন পরে ট্রিপে যেতে পারবেন কি পারবেন না সেটা আপনি এখনই নির্ধারণ করতে চাচ্ছেন। এখন সেটা কিভাবে আপনি নির্ধারণ করবেন? এটা নির্ধারণ করার ওয়ে হচ্ছে আপনি ওই যে আমরা যেই মেশিনকে শিখালাম এই ডেটা দিয়ে, তখন আমরা তাকে সামনে 2 দিন পরের ওই ডেটাগুলো দিয়ে দেখবো যে আমরা আসলে ট্রিপে যেতে পারবো কিনা। যদি না পারি তাহলে যারা আমাদের সাথে ট্রিপে যাবে তাদেরকে আমরা বারণ দিয়ে দিব যে আমরা এই ট্রিপটা ক্যান্সেল করতেছি, পরের কোনো একটা ডেটে আমরা যাব, এই দিনে আমরা যেতে পারবো না। ওকে, এই জন্য মেনলি হচ্ছে আমাদের মেশিন লার্নিং প্রয়োজন। তো এটাকে আমরা সুপারভাইজড লার্নিং কেন বলতেছি? এটাকে সুপারভাইজড লার্নিং বলার কারণ হচ্ছে আমাদের এইখানে দেখেন একটা লেভেল ডেটা দেওয়া আছে, এটার আর একটা নাম হচ্ছে আবার লেভেল, এই যে একটা মনে পড়ছে। তো এখানে আসলে লেভেল দেওয়া আছে বা টার্গেটটা আমাদের দেয়া আছে, ক্লাস দেয়া আছে, কি হলে কি হবে আমাদের সেইগুলা দেয়া আছে। তো যখন আমরা এইভাবে কোনো একটা ডেটা সেটকে 2 ভাগে ভাগ করতে পারবো, যে সেইখানে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে। তো ডিপেন্ডেন্ট ভেরিয়েবল যখন দেয়া থাকে তখন সেটাকে আমরা সুপারভাইজড লার্নিং বলি। তাহলে সুপারভাইজড লার্নিংয়ের মেন জিনিস কি দাঁড়াচ্ছে? যে আমাদের এইখানে মেনলি যেই গো ট্রিপ, এই যে লেভেল ডেটাটা বা এই ক্লাসটা দেয়া আছে, এইটার জন্যই আমরা এই ডেটা দিয়ে সুপারভাইজড লার্নিং করব। সেমভাবে দেখেন এখানে আপেলের পিকচার দেয়া আছে আর অরেঞ্জের পিকচার দেয়া আছে, সাথে সাথে তাদের ডান দিকে নামও দেয়া আছে যে এটা আপেল, এটা অরেঞ্জ। এরপরে আমরা বিভিন্ন কাজ করে ফাইনালি সে কোনটাকে আপেল আর কোনটাকে অরেঞ্জ বলতেছি সেটা আমরা হচ্ছে প্রেডিক্ট করতে পারতেছি, তাই না? যে আমরা নতুন আরেকটা আপেলের ছবি দিলাম, আরেকটা অরেঞ্জের ছবি দিলাম, সে বলে দিচ্ছে যে কোনটা আপেল আর কোনটা অরেঞ্জ। তাহলে সুপারভাইজড লার্নিংয়ে কি হচ্ছে, আমাদেরকে চিনিয়ে দিতে হচ্ছে যে কোনটার ক্ষেত্রে কি। যেমন আপেলের নাম এখানে দেয়া আছে, অরেঞ্জের এটা যে অরেঞ্জ, আমরা কম্পিউটারকে বা মেশিনকে চিনিয়ে দিচ্ছি। এই চিনিয়ে দেওয়াকেই বলা হয় আসলে সুপারভাইজ লার্নিং। সুপারভাইজ মানে কি? শিক্ষক, মানে একজন শিক্ষক থাকবে যে চিনিয়ে দিবে সব কিছু। তো সেমভাবে এখানে দেখেন আমরা কি করতেছি, যে সব কিছু আমরা চিনিয়ে দিচ্ছি যে কোন ক্ষেত্রে কি হবে আর কোন ক্ষেত্রে কি হবে না সেটা আমরা চিনিয়ে দিচ্ছি, যার জন্য আমরা এটাকে সুপারভাইজড লার্নিং বলি। এবার এই ডেটাতে আসেন, দেখেন এখানে সব আগে কিন্তু এগুলো হচ্ছে ক্যাটাগরিক্যাল ডেটা ছিল। এই যে স্ট্রিং ডেটা, এগুলোকে আমরা ক্যাটাগরিক্যাল ডেটা বলি, আর যখন এগুলো আমাদের নাম্বার থাকে সেগুলো আমরা নিউমেরিক ডেটা বলি। তো মেশিন তো আসলে আমাদের স্ট্রিং বা ক্যাটাগরিক্যাল ডেটা বুঝে না, তাকে অবশ্যই হচ্ছে আমাদেরকে নিউমেরিক বা 0 আর 1-এ যেতে হয়। ওগুলো আমরা আস্তে আস্তে কনভার্ট করা শিখবো, ওগুলো আমি এখন যাচ্ছি না। আমি জাস্ট আপনাদেরকে লার্নিংগুলো শিখাচ্ছি যে সুপারভাইজড কোনটা, আনসুপারভাইজড, মানে কোন ডেটার ক্ষেত্রে সুপারভাইজড লার্নিং, কোন ডেটার ক্ষেত্রে আনসুপারভাইজড লার্নিং, বা কোন ক্ষেত্রে আমরা রিইনফোর্সমেন্ট লার্নিং ইউজ করব, এটা আমরা জানতেছি। তো দেখেন এখানে আমাদের কি দেয়া আছে, মাইলেজ দেয়া আছে। কোনো একটা গাড়ির কত কিলোমিটার চলেছে বা কত মাইল চলেছে সেটা, তার বয়স মানে কত বছর আগে কিনা হয়েছে, কত বছর ইউজ হয়েছে, আর সেলিং প্রাইস মানে হচ্ছে এটা একটা পুরাতন গাড়ি বিক্রি করার ডেটা। তো তাদের মাইলেজ আর এজ অনুযায়ী তাদের একটা সেলিং প্রাইস আসতেছে। এখন কথা হচ্ছে যে এইখানে তাহলে এইখানে আসতেছে যে কোনগুলা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আমাদের মেন প্রেডিকশনের জিনিসটাই হচ্ছে সেল প্রাইস। এটা এইভাবে নির্ধারণ হয় না যে আসলে কোনটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, এটা আপনি সবসময় বুঝতে পারবো না। এটা আমাদের বুঝতে হবে বিজনেস রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো বিজনেস রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে বললো যে তুমি একটা মডেল বানাবা, যেই মডেলে আমরা মাইলেজ আর এজ দিয়ে দিলে আমাকে সেলিং প্রাইস বলে দিবে যে এটা কত প্রাইসে সেল হতে পারে সেটা বলে দিবে। তো যেটা বলে দিবে বা যেটা প্রেডিক্ট করবে সেটাকে তো আমরা আসলে কি বলবো, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলবো। আর মাইলেজ আর এজকে আমরা কি বলতে পারি, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ফিচার। তো কেন এগুলোকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বা ফিচার বলতেছি, দেখেন এই যে সেল প্রাইস, এইটা মেনলি হচ্ছে আমাদের তো প্রেডিক্ট করতে হবে। এখন এইটা আসলে কার উপর ডিপেন্ডেন্ট বলেন তো?
এই সেল প্রাইসটা কার উপর ডিপেন্ডেন্ট? অবশ্যই মাইলেজ আর এজের উপরে ডিপেন্ডেন্ট। কেন ডিপেন্ডেন্ট? আমি যদি একটা বাস্তবিক উদাহরণ দেই, আপনি একটা মোটরসাইকেল কিনলেন, সেটার মাইলেজ অনেক বেশি আর আপনি মোটামুটি 10 বছর ইউজ করছেন। ওটা যদি আপনি বাজারে বিক্রি করতে চান, বেশি দাম পাবেন না কম দাম পাবেন? এটা স্বাভাবিক সেন্স অনুযায়ী বোঝা যাচ্ছে যে এটা আমরা কম দাম পাবো। তাহলে দেখেন, যেখানে আসলে আমাদের কম মাইলেজ আবার কম বছর মানে ইউজ হয়েছে, সেইখানে আমাদের দামটা বেশি আসতেছে। তাহলে আমরা বলতে পারি না যে মাইলেজ আর এজের উপরে ডিপেন্ড করে সেল প্রাইস উঠানামা করতেছে বা কম বেশি হচ্ছে, তাই না? তো এই যে সেল প্রাইস, এটাকে আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলতেছি। এটাকে উপরে আরও অনেক নামেই ডাকলাম। কি নামে ডাকলাম বলেন তো? সেখানে আমরা লেভেল ডাটা বললাম, ক্লাস বললাম, আরও অনেক কিছুই বললাম, তাই না? এখন কথা হচ্ছে যে এটাকে আমরা কি ওই সেম ক্লাস বলবো? না, এটাকে আমরা ক্লাস বা লেভেল বলতে পারি, যে এটা একটা লেভেল ডাটা বা আউটপুট বা টার্গেট বলতে পারি, বাট ক্লাস বলতে পারবো না। ক্লাস আমরা কোনগুলোকে বলতে পারি বলেন তো? ক্লাস হচ্ছে যেগুলো ডিসক্রিট ভ্যালু হচ্ছে এই যে এ, বি, সি, এগুলো একটা ক্লাস বলতে পারি। যে এইটা এ ক্লাসের আন্ডারে কোনো একটা টিকিট, এ ক্লাসের আন্ডারে কোনো একটা টিকিট, বি ক্লাসের আন্ডারে কোনো টিকিট, সি ক্লাসের আন্ডারে, বা ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস টিকিট এরকম থাকে না, এইগুলোকে আমরা ক্লাস বলতে পারি। বাট এই যে নিউমেরিক ভ্যালু, এই নিউমেরিক ভ্যালুকে ক্লাস বলা যায়? অবশ্যই বলা যায় না, কারণ এগুলো হচ্ছে কন্টিনিউয়াস ভ্যালু। এই ভ্যালুগুলো কিন্তু যে কোনো কিছু হইতে পারে। এটা 32,000 আছে কোনো একটা, এই মাইলেজের কোনো একটা ভ্যালুর জন্য এটা হচ্ছে আপনার এরকম হইতে পারে যে 20,000 হইতে পারে, আবার কোনো একটা ক্ষেত্রে আপনার 19,300 হইতে পারে, মানে যে কোনো ভ্যালু হইতে পারে। এটা হচ্ছে কন্টিনিউয়াস, এগুলোকে কন্টিনিউয়াস বলা হয়। ওকে, এই ডিসক্রিট আর কন্টিনিউয়াস ভ্যালুর মধ্যে আপনি একটা জিনিস মনে রাখতে পারেন, যে যখন এরকম ডিসক্রিট ভ্যালু দেওয়া থাকবে, মানে ক্লাস দেওয়া থাকবে, উপরে যেমন ইয়েস আর নো দেয়া আছে, এই ইয়েস আর নো বাদে কিন্তু অন্য কিছু হবে না। ইয়েস আর নো এর মাঝখানে কোনো কিছু আছে নাকি? অবশ্যই নাই। কিন্তু আপনার এখানে দেখেন বিভিন্ন রকমের ভ্যালু আছে, যে কোনো কিছু হইতে পারে। বাট ডিসক্রিটের ক্ষেত্রে ওইখানে যে কয়টা উপস্থিত তার মধ্যে সে প্রেডিক্ট করবে, কিন্তু এখানে যেগুলো আছে নিউমেরিক ডেটা, এই নিউমেরিক ডেটার বাইরে কিন্তু প্রেডিক্ট করতে পারে। দেখেন এখানে কোথাও 20,000 আছে বলে আমার মনে হয় না, হ্যাঁ নাই, কিন্তু সে কোনো ক্ষেত্রে 20,000 কেউ প্রেডিক্ট করতে পারে। যে কোনো কিছু হতে পারে, সেটা ডিপেন্ড করবে তার মাইলেজ আর এজের উপর ডিপেন্ড করে। ওকে, তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। তাহলে আমাদের মেন জিনিস দাঁড়াচ্ছে যে আমাদের যখন সুপারভাইজ লার্নিং নিয়ে কাজ করব, তখন আমাদের ডেটাতে এই লেভেল ডেটাটা বা ক্লাস বা টার্গেট এটা আমাদের হচ্ছে থাকতে হবে। কিন্তু এই সুপারভাইজ লার্নিংয়ে দুইটা ভাগ হয়ে থাকে। প্রথমটাকে আমরা বলি রিগ্রেশন, আর সেকেন্ডটাকে আমরা বলি ক্লাসিফিকেশন। তাহলে কোন ডেটার ক্ষেত্রে আমরা রিগ্রেশন ফলো করব আর কোন ডেটার ক্ষেত্রে আবার ক্লাসিফিকেশন ফলো করব, এটা আমাদের বুঝতে হবে। তো যখন আমাদের এটা হচ্ছে আমাদের কন্টিনিউয়াস ডেটা বা নিউমেরিক ডেটা থাকবে, তখন সেটা আমরা রিগ্রেশনের মধ্যে ফেলবো। ওকে, আর যখন এখানে আসলে আমাদের ক্যাটাগরিক্যাল ভ্যালু থাকবে, তখন সেটা আমাদের আসলে কি চলে যাবে? ক্লাসিফিকেশনের আন্ডারে। এই জন্য দেখেন এখানে আমরা ক্লাস বলতেছিলাম এটাকে। ওকে, যার জন্য এটাকে আমরা আসলে ক্লাস বলতে পারতেছিলাম না, কারণ এটা তো কন্টিনিউয়াস ডেটা, যে কোনো কিছু হইতেই পারে। বাট এখানে যেই কয়টা ক্লাস উপস্থিত থাকবে, এখানে কয়টা ক্লাস আছে? নো আর ইয়েস, এর বাইরে তো কোনো ক্লাস নাই। এই দুইটা ক্লাসের আন্ডারেই পড়বে যে কোনো একটার, তো এটাকে এই জন্য ক্লাসিফিকেশন বলা হয়। তো এইগুলো আমরা আস্তে আস্তে আরও গভীরভাবে জানবো। এই জন্য আপনাকে আমার এই প্লেলিস্টের ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেখতে হবে। কিন্তু এমন একটা কেস চিন্তা করেন তো, যেখানে আমাদের এটা থাকতে পারবে না, বা এমন আপনার কাছে ডেটা আছে যেটা হচ্ছে আপনি বুঝতেছেন না যে এখানে আসলে ক্লাস কোনটা বা কিভাবে আমাদের এখানে লেভেল হবে কি না। তো তখন যখন আমরা জানবো না যে আমাদের, যখন আমরা দেখব ডেটাতে আমাদের এই ক্লাস বা টার্গেট নাই, তখন হচ্ছে আমাদেরকে আনসুপারভাইজড লার্নিংয়ে চলে যেতে হবে। তো সুপারভাইজড লার্নিং গেল, এখন আমরা চলে যাব আনসুপারভাইজড লার্নিং। এখন এখানে দেখেন আনসুপারভাইজড লার্নিং এর ক্ষেত্রে আমরা একটা ডেটা সেট রেখেছি, যেটা হচ্ছে আপনার ক্যাটাগরিক্যাল, আর একটা ইমেজের জন্য রেখেছি। প্রথমে আমরা এটা দেখি। দেখেন এখানে দেয়া আছে প্রথম কলাম ব্যাটিং স্টাইল, তারপরে হচ্ছে বোলিং স্টাইল, আর একটা হচ্ছে ফিটনেস লেভেল। এটা আমরা ওয়ান নোটে যাই, তাহলে আমরা ভালোভাবে এক্সপ্লেন করতে পারবো। তো এই যে আনসুপারভাইজড লার্নিং কেন বলতেছি, কারণ দেখেন এখানে আমাদের কি দেয়া আছে? ব্যাটিং স্টাইল দেয়া আছে, বোলিং স্টাইল দেওয়া আছে, আর ফিটনেস লেভেল দেওয়া আছে। এখন বলেন তো, এখানে আমি কোনো লেভেল ডেটা দেখতে পাচ্ছি? চাইলেই কি এই ফিটনেস লেভেলকে লেভেল ডেটা বানিয়ে দিতে পারবেন? এই ফিটনেস ডেটা কি আপনার এই ব্যাটিং স্টাইল আর বোলিং স্টাইলের সাথে রিলেটেড বা কানেক্টেড বা ডিপেন্ডেন্সি আছে এদের উপরে? অবশ্যই না। ফিটনেস তো আপনার আসলে ব্যাটিং বা বোলিং এর উপরে ডিপেন্ড করে না। ব্যাট করবে তাদের ফিটনেস মিডিয়াম, আর যারা বল করবে তাদের ফিটনেস হাই, এরকম তো আসলে হয় না, তাই না? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের কোনো লেভেল বা টার্গেট
ভেরিয়েবল বা কলাম নাই, এই ক্ষেত্রে আমাদের কি হয়, এই ডেটাকে আমরা কম্পিউটারকে শিখাইতে গেলে আনসুপারভাইজড লার্নিং এর মাধ্যমে শিখাইতে হয়। এখন এই ডেটা যে আমরা ইনপুট দিব, এই ক্ষেত্রে আমরা আউটপুট কি পাবো বলেন তো? এই ক্ষেত্রে আমরা যেটা আউটপুট পাবো সেটা হচ্ছে ক্লাস্টার। ওকে, এখন বলবেন যে ক্লাস্টার কি? ক্লাস্টার মানে হচ্ছে গ্রুপ। তো এই যে আনসুপারভাইজড লার্নিং, এর ডেটাগুলোকে নিজের মতো করে বিভিন্ন অ্যালগোরিদম দিয়ে শিখে কি করে, এই ডেটাগুলোকে ভাগ করে ফেলে, কয়েকটা ভাগে ভাগ করে ফেলে। এটা কয়েকটা ভাগে ভাগ করে ফেলে বলতে আমরা যে কয়টা ভাগে ভাগ করতে চাই সেটা। এটার একটা যদি আমি উদাহরণ দিতে চাই তাহলে আমি এভাবে বলতে পারি, সাপোজ আপনার কাছে এরকম ডেটা আছে, এখন সে কি করবে, বিভিন্ন অ্যালগোরিদম দিয়ে সে ডেটাগুলোকে, আমি জাস্ট প্লট করে আপনাদের বোঝাচ্ছি, আপনারা এইটা বুঝতে পারবেন এখন উদাহরণের জন্য। সাপোজ আমি বললাম যে তুমি এই ডেটাকে 3 ভাগে ভাগ করে দাও, তখন সে কি করবে, এভাবে সে 3টা ভাগে ভাগ করে দিবে। আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য এই স্ক্যাটার প্লটটা আঁকালাম, এটার সাথে কোনো কিন্তু সম্পর্ক নয়। আমি আপনারা যেন সহজে বুঝতে পারেন যে কীভাবে হয় গ্রুপগুলা বা কীভাবে আনসুপারভাইজড লার্নিংটা কাজ করে সেটা বোঝাচ্ছি। তো দেখেন এই 3টা গ্রুপে ভাগ করে দিল। এখন এই 3টা গ্রুপের ডেটা দেখে আপনি আপনার মতো একটা তাকে নাম দিয়ে দিবেন, এটাকে আপনি আপনার মতো নাম দিয়ে দিবেন, এটাকে আপনি আপনার মতো নাম দিয়ে দিবেন। মানে কাছাকাছি ডেটাগুলোকে সে বিভিন্ন গ্রুপে ভাগ করে দিচ্ছে। দেখেন সেটা আপনি আরও ক্লিয়ার একটা ধারণা পাবেন এই যে ইমেজ মডেল থেকে। দেখেন এখানে আমরা বিভিন্ন ধরনের তাকে ফলের ছবি দিলাম, অরেঞ্জ আছে, আপেল আছে, আরেকটা ফল আছে। ওকে, তো এই ক্ষেত্রে দেখেন এ কি করলো, নিজে নিজে সে বিভিন্ন অ্যালগোরিদম অ্যাপ্লাই করে শিখলো, শিখার পরে যে মডেল বানালো, সেই মডেল থেকে আমরা যে জিনিসটা পাচ্ছি সেখানে হচ্ছে 3টা গ্রুপ পাচ্ছি। যে এই মডেলটা বলল এই ডেটাগুলা সেম গ্রুপের মধ্যে পড়বে, এই ডেটাগুলো সেম গ্রুপের মধ্যে পড়বে, আর এই ডেটাগুলো সেম গ্রুপের মধ্যে পড়বে। এখন আপনি আপনার মতো করে এগুলোকে নাম দিয়ে দিলেন। ওকে, অ্যাপেল, অরেঞ্জ, বা এটা আপনার মতো করে নাম দিয়ে দিলেন। এইটা হচ্ছে আমাদের আনসুপারভাইজড লার্নিংয়ের মেন বিষয়। সে কি করে, ক্লাস্টার করে ডেটাগুলোকে, তাদের মধ্যে যেগুলো সামঞ্জস্য আছে, মিল আছে, সেগুলোকে বিভিন্ন গ্রুপে ভাগ করে। এই গ্রুপটা আমরা ঠিক করে দিতে পারি যে সে কয়টা গ্রুপে ভাগ করবে। এগুলো যখন আমরা আসলে কোডিংয়ে যাব তখন আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। এইবার আমরা আমাদের সর্বশেষ এই যে পিকচার আমরা দেখতে পাচ্ছি, এই পিকচার থেকে আমরা রিইনফোর্সমেন্ট লার্নিংটা খুব সুন্দরভাবে জানতে পারি। সেটা হচ্ছে দেখেন এখানে একটা ডগ আছে, আর এখানে একটা লোক একটা লাঠি দূরে ছুঁড়ে মারতেছে। দেন এই ডগটাকে আসলে কি বলা হচ্ছে, এজেন্ট বলা হচ্ছে। দূরে যখন লাঠিটা ছুঁড়ে ফেলতেছে তখন সেই লাঠিটার ডগটা আবার নিয়ে আসতেছে। এই নিয়ে আসাকে বলা হয় হচ্ছে একটা অ্যাকশান পারফর্ম করতেছে। সে লাঠিটা নিয়ে আসলো, এখন লাঠিটা নিয়ে আসলো, এই যে নিয়ে আসলো, এই নিয়ে আসার কারণে আপনি তাকে কি করলেন, সাপোজ আপনি তাকে কিছু খেতে দিলেন, এই খেতে দেওয়াকে কি বলা হচ্ছে, রিওয়ার্ড বলা হচ্ছে। এখন যখন সে লাঠিটা নিয়ে আসার পরে খেতে পাবে তখন সে অবজার্ভ করবে, যে তার মধ্যে একটা অবজারভেশন আসবে যে আমি যদি এরকম কাজ করে দেই বা লাঠিটাকে এনে দেই তাহলে আমি খাবার পাবো। তার খাবার পেলে তার ভাল লাগবে, সেই অবজারভেশন থেকে পরবর্তীতে সে কাজগুলা করবে। তো এই যে একটা ডগকে সে ট্রেন করতেছে, এইভাবে যখন আমরা আসলে কোনো একটা মেশিনকে ট্রেন করি তখন সেটা রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের মধ্যে চলে যায়। এক্ষেত্রে কি হয়, মনে করেন যে কোনো একটা মেশিনকে আমরা বেসিক কিছু কাজ বলে দিলাম যে সে এই কাজগুলো করবে, করতে করতে যদি কোনো একটা নির্দিষ্ট পয়েন্টে যেতে পারে কাজ করে, তখন সে একটা পয়েন্ট পাবে, আর এই পয়েন্ট পেলে সে মানে একটা ভালো অবজার্ভ করবে যে পয়েন্ট পেলাম, তখন সে ওই পয়েন্ট আর কোথায় কোন কাজ করলে পয়েন্টগুলো পাওয়া যাবে সে সেই কাজগুলো করতে থাকবে। এখন মনে করেন যে আগে যে আমরা চেসগুলো খেলতাম, কম্পিউটারের সাথে দাবা খেলতাম, এটা হচ্ছে একটা রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের মধ্যে পড়ে। তো উদাহরণ হিসেবে আমরা সেটাকে বলতে পারি, তো শুরুর দিকে ওই যে দাবা খেলার মেশিনটা বা দাবার গেমটা, ও শুরুতে একদম জাস্ট জানে যে কোন ঘুঁটিটা কোথায় দিতে হয়, এর বাইরে সে কিচ্ছু জানে না। বাট আপনি যখন তার সাথে রেগুলার খেলবেন, প্রথম দিকে ও দেখবেন যে জিততে পারতেছে না, আপনি 2-3টা চালেই তারে হারাই ফেলতেছেন, কিন্তু আস্তে আস্তে সে শিখে ফেলবে যে আপনি কোন চালগুলো দিচ্ছেন আর কোন চালের জন্য সে হেরে যাচ্ছে। সে সবগুলা আসলে এগুলো অবজার্ভ করবে হেরে যাওয়ার জন্য। ওকে, এই যে অবজার্ভগুলো করবে তখন সে আস্তে আস্তে শিখতে থাকবে। একটা সময় দেখবেন যে 1 বছর 2 বছর পরে আপনি সেই কম্পিউটারকে বা ওই মেশিনকে আপনি আর হারাতে পারতেছেন না। এটা হচ্ছে রিইনফোর্সমেন্ট লার্নিংয়ের বিষয়। ওকে, তো আজকে আমরা এতটুকুই
রাখবো। এর পরের ভিডিওতে আমরা ট্রেন, টেস্ট, স্প্লিট সম্পর্কে জানবো, কেন আমরা এই ভাগগুলো করে থাকি। তারপরে হচ্ছে কখন আমরা কোনো একটা মডেলকে ওভারফিট বলবো, আন্ডারফিট বলবো, ক্রস ভ্যালিডেশন কিভাবে করতে হয়, এই সবগুলো হচ্ছে আমরা জানবো পরের ভিডিওতে। আর তখন আমরা সরাসরি কোডের ইমপ্লিমেন্ট করব। ওকে।